হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেক্সটবুক বেঙ্গলিতে। আজকে তোমাদের জন্য বিশেষ একটা ভিডিও নিয়ে এসেছি। তার কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমরা স্টেটের যে কোনো ভ্যাকেন্সিকে বাদ দিই, বাকি থাকে আমাদের সেন্ট্রাল। আর সেন্ট্রালের ভ্যাকেন্সি বা সেন্ট্রালের এক্সাম মানেই আমরা কিন্তু বুঝি সেটা হচ্ছে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন এবং আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবার পড়তে পড়তে না অনেকের মধ্যে এই একটা কনফিউশন চলে আসে, যেমন ধরো সবে এনটিপিসি পরীক্ষা হচ্ছে, এনটিপিসি গ্র্যাজুয়েটের পরীক্ষা শেষ হওয়ার পরে আস্তে আস্তে আন্ডার গ্র্যাজুয়েট, তারপরে আবার গ্রুপ ডি, আবার এসএসসির যেই সমস্ত পরীক্ষাগুলো আছে সেটারও ফর্ম বেরোনো শুরু হয়ে যাবে। এবং অনেকের মধ্যে একটা হিউজ কনফিউশন শুরু হয়ে যায় যে আমি কোন পরীক্ষাটাকে টার্গেট করব, আমি কি শুধু রেলওয়ের জন্যই পড়বো নাকি আমি এসএসসির জন্যও পড়বো। আবার অনেকের এসএসসি টার্গেট রয়েছে, দেখতে পাচ্ছে অনেকটা কাটা বেশি যাচ্ছে, না তাহলে আবার রেলের দিকেই পড়াশোনাটা শুরু করি। তো এই ভিডিওটা তোমাদের জন্য শুধুমাত্র, তোমরা অনেকেই আমাকে বহুবার রিকোয়েস্ট করেছো, তো সেই জন্য কিন্তু এই ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। চলো শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে 5টি রাউন্ডে তোমাকে ভাবতে হবে এবং তুমি কোন কোন সিদ্ধান্তগুলোর থেকে তোমার ফাইনাল ডিসিশনে উপনীত হতে পারো। সবার প্রথমে রয়েছে কেরিয়ার গ্রোথ। একটি সরকারি চাকরি কেবলমাত্র কিন্তু একটা পদ নয়, এটা তোমার সমস্ত পুরো জীবনের একটা নকশা বলতে পারি। তোমাকে দেখতে হবে এখানে কেরিয়ার গ্রোথ, ক্ষমতা এবং কর্তৃত্ব। যে পদে চাকরি হচ্ছে সেখান থেকে কি কি ক্ষমতা রয়েছে আর এখানে কর্তৃত্ব কি। বেতন কাঠামো অর্থাৎ স্যালারি স্ট্রাকচার, যেটা হচ্ছে যার জন্যই আজকে আমরা প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যারা রয়েছে তারা কিন্তু খাটছে যে একটা সরকারি চাকরি পাবে, তারপরে তাদের জবটা সিকিউর হয়ে গেলে একটা সিকিউর ইনকাম আসবে। তো সেই বেতনের কাঠামো, পোস্টিং এবং বদলি, এবং এটাও দেখতে হবে যে দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমি অলওয়েজ বলি কাউকে মিথ্যা আশা দিয়ে লাভ নেই। রেলের ক্ষেত্রে জোন ভ্যারি করে এবং সে জেনে শুনেই সেই জোনে করছে, জানেই যে তার কোনো রকম পোস্টিং হলে সেই জোনে হবে। এসএসসির ক্ষেত্রে সেটা কিছুটা চাপ, কারণ এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, তো সেখানেও জোন কিন্তু ওই কাট আপের উপরে ডিপেন্ড করে অনেক সময়, সেটা যেমন থাকে। আর কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন, অনেকের অনেক লাইফ রয়েছে যেখানে একবার চাকরি পেয়ে গেলে না পার্সোনাল লাইফ বলে আর কিছু থাকে না, অনেক পোস্ট থাকে। এবার দেখো কোথাও না কোথাও গিয়ে তো চাকরির দরকার, আর আমাদের প্রত্যেকটা মানুষকেই আমাদের ব্যক্তি স্বাধীনতার মাঝখানে থাকলেও কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে চাকরি করতে 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 একটা রোবটে পরিণত হয়ে গেছি। তো সেখানের কিছু রিল্যাক্সেশন দেখতে হবে যে কর্মজীবন আর ব্যক্তিগত জীবন সেটাকে ব্যালেন্স করা যায় কিনা, সেটা এসএসসি হোক কিংবা রেল। যেমন ধরো আমার রেলের শিফটিং ডিউটি রয়েছে, সেই শিফটিং ডিউটির ক্ষেত্রে তোমাকে সেটা বাধা ধরা মেনে নিতেই হবে যে আমি আজকে মর্নিং শিফট করলে আমাকে পরে নাইট শিফট করতে হবে। আবার এসএসসির ক্ষেত্রে ধরো কিছু চাকরি রয়েছে যেখানে পুরো বাধা ধরা সকাল 10টা থেকে রাত্রি 8টা বা 7টা, আমি কথার কথা বললাম, 8 ঘন্টা ডিউটি আওয়ার্স তোমাকে দেখাতে হবে। এই হচ্ছে পুরোটা মানে পিলার বলতে পারি, যেগুলোকে তুমি ভাববে বা দেখবে যে কোনটার জন্য তোমার তোমার জন্য কোনটা সুবিধাজনক। রাউন্ড ওয়ানে যেটা বললাম যে দ্রুত প্রমোশন এবং ডিপার্টমেন্টাল এক্সকেলেটর, অর্থাৎ তোমার সেই লেভেলে তুমি পরীক্ষা দাওনি, বাট যে লেভেলে পরীক্ষা দিয়ে ঢুকেছো সেখান থেকে প্রমোশনটা কত তাড়াতাড়ি হবে। যেমন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এটা আমি অবভিয়াসলি এসএসসির ক্ষেত্রে বলছি। স্টাফ সিলেকশন কমিশন ইনকাম ট্যাক্স অফিসার, মানে তোমাকে কম্বাইন্ড গ্রাজুয়েশন লেভেলে যে পরীক্ষা সিজিএল পরীক্ষা দিয়ে করতে হবে। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের ক্ষেত্রে দ্রুত কিন্তু আইটি অফিসার হওয়ার সম্ভাবনা থাকে, কাজের ফাঁকে অন্য পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিতে পারবে। আর প্রচুর ডিপার্টমেন্টাল পরীক্ষা থাকে, অর্থাৎ এই ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলো কিন্তু একমাত্র যারা অলরেডি সেই পদে আছে তারাই দিতে পারবে, বাইরের কোনো ফ্রেশাররা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে না। তো এই কিন্তু এটা একটা ভালো সুযোগ আছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। আবার যদি তোর ধরো ধীর এবং স্থিতিশীলতা বা সিনিয়রিটি, যেমন অ্যাসিস্ট্যান্ট, অনেকের স্বপ্নই থাকে আমি এলপি হব বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হব, যেখানে বলছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে সিনিয়র লোকো পাইলট হতে কিন্তু দীর্ঘ সময় লাগে। ইভেন অনেকে এটাও জেনে রাখবে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু যদি শিফটিং ডিউটি পড়ে চাকরিটা নো ডাউট খুব ভালো। মিনিস্ট্রি অফ রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মতো চাকরি করা মানে একটা
ভীষণ বড় সম্মানের একটা জায়গা এবং এখানে চাপও প্রচুর। সম্মানের সাথে সাথে তোমাকে কিন্তু মনে রাখতে হবে ডিউটিস আর বিং এ বিগ রেসপন্সিবিলিটিস। ডিউটির সাথে সাথে তোমার প্রচুর রেসপন্সিবিলিটিস বাড়বে। ডিপার্টমেন্টাল পরীক্ষা তুলনামূলকভাবে কম হয়, মূলত টেকনিক্যাল পদেই সীমিত থাকে, আর মূলত সিনিয়রিটির ভিত্তিতেই প্রমোশন হয়, সিনিয়রিটির ভিত্তিতে প্রমোশন হয়। নেক্সট যদি বলি কলম এবং ব্যাচ প্রশাসনিক ক্ষমতা, এসএসসির ক্ষেত্রে যেটা থাকে হচ্ছে সরাসরি ফিল্ড নিয়ে অডিট এবং ইনভেস্টিগেশন করার সুযোগ থাকে, যেখানে সিবিআই, ইনকাম ট্যাক্স, জিএসটির মতো পোস্ট তোমার অফিসিয়াল পোস্ট তোমার থাকে, সেখানকার ইন্সপেক্টর হওয়ার, এবং সেখানে ফিল্ডে নেমে তোমাকে রেড করতে হয়। যে অনেক সময় শুনবে যে ইনকাম ট্যাক্স অফিসার হানা দিয়েছে এরকম জায়গায়, ইডি, তো এদের ক্ষেত্রে কিন্তু এই জবগুলো প্রফিটেবল। আর অফিসিয়াল ইউনিফর্ম, যেটা একদম মানে অনেকের স্বপ্ন যে আমি একটা অফিসিয়াল ইউনিফর্ম পরবো, সে কাঁধে স্টার, এবং এটা একটা আলাদাই সম্মান। আর প্রশাসনিক নিয়ন্ত্রণ হাতে বেশি, তো অবভিয়াসলি একটা প্রশাসনিক মাপকাঠিতে কিন্তু এটা প্রযোজ্য। চাকা এবং ইঞ্জিনের অপারেশনাল ক্ষমতা, তা এটা তো আরো একটা মানে ভারতের রেলওয়েকে সম্পূর্ণভাবে সামাল দেওয়ার, লোকো পাইলটের ক্ষেত্রে যদি বলি পুরো স্টেশন এবং পুরো ট্রেন এবং স্টেশনের সরাসরি নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে লোকো পাইলট, স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার। অর্থাৎ লোকো পাইলট শুধু সামনে একা থাকলে হবে না, যারা ট্রেন ম্যানেজার তাদেরকেও পেছনে থেকে কিন্তু পুরোপুরি টেকনিক্যালি ব্যাপারটাকে ফলো রাখতে হবে, যে সে একমাত্র ট্রেন ম্যানেজার, যে সে পেছনে সিগন্যাল দিলে তবেই লোকো পাইলট কিন্তু ট্রেন ছাড়তে পারবে, নাহলে কিন্তু পারবে না সিগন্যাল দেখে। তো সব পদের ইউনিফর্ম নেই, যেমন এনটিপিসি ক্লার্ক বা জুনিয়র ইঞ্জিনিয়ারের কিন্তু কোনো রকম ইউনিফর্ম থাকে না। ইউনিফর্ম বাধ্যতামূলক নয়। লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, টিটি, এদের বিশেষ বিশেষ পদে কিন্তু এদের বলতে পারি ইউনিফর্ম রয়েছে। তদন্তমূলক ক্ষমতা নেই, তবে অপারেশনাল দায়িত্ব কিন্তু বিশাল। এদের ক্ষেত্রে কোনো মানে ইনভেস্টিগেশনের ব্যাপার নেই, বাট রেসপন্সিবিলিটিস হিউজ। একটা ট্রেন এরকমও হয়েছে শোনা কথা, মানে সেখান থেকে শোনা গেছে যে লোকটি কিন্তু বা ছেলেটি লোকো পাইলট ছিল, কোনো একটা কারণে ওদের অনেক টেস্ট হয়, অনেক ইস্যুস, ধরো কোনো ট্রেন চালানোর আগে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা বা কোনো মানে টেস্ট হয়, যেখানে কিন্তু বলা চলে যে তারা অনেক রকম ওষুধ খেতে পারে না। মেডিকেল টেস্টে যদি রিপোর্টে যদি কখনো ধরা পড়ে যে অ্যালকোহলিক ছিল বা অ্যালকোহল সেবন করেছে, কোনোভাবে যদি সেটা ধরা পড়ে, তাহলে কিন্তু তাকে চাকরি থেকে কি করা হয়, সাসপেন্ড করা হয়। মানে সে সেই লোকো পাইলট থেকে মানে গভর্নমেন্টাল পোস্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিমুভালের কেস অনেক সময় দেখা যায়। তাহলে তাকে কি করা হয়, লোকো পাইলট থেকে গ্রুপ ডি চাকরি, পুরোপুরি হয়তো অনেকে মনে করে সরকারি চাকরি, কোনোদিনও মনে হয় চাকরি যাবে না, তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কথা বাদ দিয়ে বলছি, তো এরকমও কিন্তু দেখা গেছে যে এরকম লোকো পাইলট ছিল, কিন্তু তার ওই একটা ভুলের কারণের জন্য কিন্তু তার পোস্ট ডিক্রিজ হয়েছে এবং তাকে গ্রুপ ডি পদে চাকরি করতে হচ্ছে। এটা একটা ইনসিডেন্ট আমি শুনেছি এবং সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এখানে বেতনের কথা বলে থাকি যে বেতনের ভিত্তি কিন্তু পদ অনুযায়ী সুনির্দিষ্ট। যেমন ধরো আমাদের এসএসসি এমটিএস এর ক্ষেত্রে কিন্তু বেতন 32,000 থেকে 36,000 টাকা। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমাকে সিএইচএসএল পরীক্ষায় পাশ করলে তুমি এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু চাকরি পেতে পারো, যেখানে বেতন তোমার 50,000 থেকে 52,000 টাকা অব্দি কিন্তু হতে পারে, আর প্রমোশন তো ইনক্লুডেড রয়েছে। আর সিজিএল এর ক্ষেত্রে যারা ইন্সপেক্টর হয়ে যায় বা ডিএ যারা হয়ে যান, তাদের ক্ষেত্রে কিন্তু 65,000 থেকে 75,000 টাকা, এবং সেটা 80,000 টাকাও কিন্তু হতে পারে পার মান্থের বেতন। আমি এটা কি বললাম, এটা তোমার 10+, এটা তোমার এইচএস পাশ করা ডিগ্রিতে বলছি, আর এটা হচ্ছে গ্র্যাজুয়েশন। এবং এই প্রত্যেকটা জানো কোন কোন ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে হয়, বাকি সমস্ত ডিটেলস আমিও ভিডিও কিন্তু করে দিয়েছি। আজকে শুধুমাত্র মানে বিশেষ কিছু যাচাই বা তুলনামূলক একটা পার্থক্য যেটা বোঝাতে চাইছি, যে তুমি কোনটায় ফোকাস করবে, রেলওয়ে নাকি এসএসসি। দেখো এখানে সাধারণ রেঞ্জ, যদি গ্রুপ ডি ক্লার্কের কথাও বলি, আমি রেলওয়ে গ্রুপ ডির কথা বলছি, আরআরবি গ্রুপ ডি, এখানেও ফিল্ড ওয়ার্ক রয়েছে এবং গ্রুপ ডির বিভিন্ন আলাদা আলাদা পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের চাকরি থাকে। তো এই গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু বেতন এসএসসি এমটিএস এর তুলনায় কিছুটা কম থাকে, এবং উভয় ক্ষেত্রে ডিএ, এইচআরএ, টিএ কিন্তু প্রযোজ্য। এটা ডিআরএস অ্যালাউন্স, এইচআরএ,
টিএ, ট্রাভেলিং অ্যালাউন্স, এই সমস্ত কিছু কিন্তু প্রযোজ্য রয়েছে এটা রেলওয়ের ক্ষেত্রেও। এবং মিনিমাম যদি বলি ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে পোস্টে যখন চাকরি হয়, এটাও এনটিপিসি দিয়ে পেতে হয়। বিভিন্ন টার্গেট থাকে, এদের ক্ষেত্রে একটা টার্গেট থাকে। ধরো বলা হলো ট্রেন ম্যানেজার যে পদে আছে সেখানে ধরো তাদের কিলোমিটারের হিসাব হয় যে সে পার মান্থ কত কিলোমিটারের ট্রেনে যাত্রা করেছে। যেমন একটা হাওড়া থেকে ধরো শিয়ালদা থেকে আমাদের কৃষ্ণনগর লাইন একটা নির্দিষ্ট কিলোমিটার রয়েছে, সে আপ ডাউন করছে। তো এরকম পুরো মাসে অনেকের কিলোমিটারের টার্গেট থাকে যে তোমাকে পার মান্থ এত কিলোমিটার দেখাতেই হবে, এবং তারপরে যদি কেউ এক্সট্রা করে তার একটা ইনসেন্টিভ আলাদাই থাকে। অনেকে এরকমও থাকে যে এত কিলোমিটার যায়, মানে এত ডিউটি করে, যার দরুন মানে সেই ইনসেন্টিভটা প্রচুর, 30,000, 40,000 বা 20,000 টাকাও কিন্তু সেই ইনসেন্টিভটা হয়। এটা কিলোমিটারের উপরে ভিত্তি করে। লোকো পাইলটের ক্ষেত্রেও কিন্তু কম বেশি সেটা প্রযোজ্য থাকে। যেমন ধরো অনেকে টিটি, এই যে বলি না যে টিটিরা কি বাজে, টিটিরা ধরে টাকা নিয়ে নিচ্ছে, অ্যাকচুয়ালি ওদের উপরেও একটা প্রেশার থাকে এবং ওদেরও কিন্তু একটা টার্গেট দেওয়া থাকে বিভিন্ন স্টেশনে বিভিন্ন রকম, যে যারা ওই পদে রয়েছে তাদেরকে একটা টার্গেট দেওয়া থাকে, যেটা কিন্তু কি করবে, যে তোমাদের একটা নির্দিষ্ট টার্গেট থাকবে যে সেই টার্গেটটা অ্যাচিভ করতে হবে সেই টাকায়। চল নেক্সট হচ্ছে বেতনের বিশেষত্ব, মাইলেজ অ্যালাউন্সের ম্যাজিক, যেটা লোকো পাইলট একটু আগেই তোমাদেরকে আমি বলছিলাম। দেখো কিভাবে হয় যে এসএসসি স্যালারিটা কিরকম ভাবে আস্তে আস্তে বাড়ছে। রেলওয়ে লোকো পাইলট এবং গুডস গার্ডরা তারা মূলত বেতনের সাথে বিশাল মাইলেজ অ্যালাউন্স পান। একটু আগে তোমাদেরকে আমি যেটা বললাম, এই যে মাইলেজ অ্যালাউন্স, কত মাইল বা এই যে কত কিলোমিটার রান করিয়েছে সেটার উপরে কিন্তু একটা টাকা আছে। এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি চাকরি পাওয়ার পরে কি কি করতে চাও। এর ফলে তাদের ইন হ্যান্ড স্যালারি অনেক সময় এসএসসি সর্বোচ্চ পদের বেতনকেও ছাড়িয়ে যায়। ওই যে বললাম এমন অনেকেই রয়েছে, এবং আমার সেই চেনাশোনার মধ্যেও অনেক এরকম রয়েছে যারা কিন্তু নিজের স্যালারিটাকে হাতই দেয় না, মানে এইভাবে মাইলেজ অ্যালাউন্সের এতটাই ইনসেন্টিভ তুলে নেয় যে তাদের কিন্তু আলাদা করে স্যালারি দেখতে হয় না। আর এদিকে কিন্তু টেকনিক্যাল অ্যালাউন্স কিন্তু যুক্ত হয় অনেক ক্ষেত্রে, কিন্তু এছাড়াও টেকনিক্যাল কিছু অ্যালাউন্স থাকে যেগুলো করলে কিন্তু সেটা তাদের স্যালারির সাথে ইনক্লুডেড থাকে, যেটা এসএসসির সব পদের ক্ষেত্রে থাকবে না। ওখানে ইনসেন্টিভটা তুমি পারবে না ওইভাবে নিতে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে সাধারণ পদে এসএসসি এবং নির্দিষ্ট পদে হচ্ছে রেলওয়ের ক্ষেত্রে ব্যাপারটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। রাউন্ড 4 এ রয়েছে পোস্টিং এবং বদলি, যেটা হচ্ছে জেনারেল স্থায়িত্ব। দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও সারা ভারতের যে কোনো জায়গায়, আমি অলওয়েজ বলি এমটিএস এর চাকরি দিয়ে আমাদেরই একজন বন্ধু যে কিন্তু অন্ধ্রপ্রদেশে পোস্টেড রয়েছে এমটিএস এর চাকরি দিয়ে, আবার আরেকজনও কিন্তু কল্যাণীতে চাকরি পেয়েছে। তো এটা ভ্যারি করছে পোস্টিং এর উপরে। সারা ভারতের যে কোনো জায়গায় কিন্তু বদলি হতে পারে, মেট্রো শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ জায়গায় কিন্তু হতে পারে। কিছু পদ যেরকম এসএসসি জিডি বদলির হার অত্যন্ত বেশি। আর এসএসসি জিডিতে তো বলেই দিয়েছি কোন কোন এলাকায় জিডিদের যারা চাকরি পায়, সিএপিএফ এর আন্ডারে যারা চাকরি করে তাদের কোথায় কোথায় কিভাবে পোস্টিং হয়। আর রেলের ক্ষেত্রে যে জোনে আবেদন করবে পোস্টিং এবং ট্রান্সফার কিন্তু সেই জোনের ভেতরেই সীমাবদ্ধ থাকে, আর বদলির হার তুলনামূলক অনেক কম হয়। রেলের ক্ষেত্রে এটা একটা সুবিধা আছে, কেউ যদি শিয়ালদা ডিভিশনে চাকরি পায়, ধরো কেউ সাউথ ইস্টার্ন রেলওয়ে বা ইস্টার্ন রেলওয়েতে কেউ পাচ্ছে, তাহলে তারা আজীবন কাল সেখানেই থেকে যাবে, বা একটা টাইমের পরে বদলি হয়ে সেকেন্ড টাইম পুরোটাই সেটা স্থায়ী থেকে যায়। আর পারিবারিক স্থিতিশীলতার জন্য কিন্তু এটা সেরা রেলের চাকরি। এটা একটা সুবিধা আছে যে যেখানে পাচ্ছে মোটামুটি কমিউনিকেট করার মতো, বা যদি লোকেশন স্থায়ী থাকে তাহলে মানে বাড়ি থেকে গিয়ে এসে কিন্তু চাকরি করাটা সম্ভব। আচ্ছা, অ্যাডভান্সমেন্ট হচ্ছে রেলওয়ে স্থিতিশীলতার জন্য বলে দিলাম। রাউন্ড 4 হচ্ছে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য। 9 to 5 এটা তোমাকে কাজ দেখাতেই হবে যারা হচ্ছে এসএসসির ক্ষেত্রে জব করছে। নির্দিষ্ট কাজের সময় সকাল 9টা থেকে হচ্ছে বিকেল 5টা। কাজের চাপ এবং শারীরিক পরিশ্রম তো থাকবে। এই সময় এমন অনেক অফিসাররা রয়েছেন, আমারও ওই যে আবারও বললাম যারা কিন্তু মিনিস্ট্রিয়াল মানে অফিসে কর্মরত রয়েছে। এখানে আমাদের বললাম যে কলকাতাতে এরকম অফিস রয়েছে যেখানে কিন্তু আমি যখন জার্নি করতাম তো ওই দিদি একজন ছিলেন, তিনি ওই সিজিএল এর অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, তিনি অ্যাটাস্টেড করান। তো তিনি কিন্তু বলেছিলেন মানে ওদের এমনই ডিউটি আওয়ার্স, পুরো সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু ফোন ইউজ করতে পারবে না।
এরকম অনেকেই থাকে, পরবর্তী পড়াশোনা বা ব্যক্তিগত জীবনের জন্য প্রচুর ফাঁকা সময় পাবে। হ্যাঁ, কারণ তুমি 9টা 5টা হয়ে গেল মানে তোমার কাজ শেষ, বাকি এক্সট্রা অফিসিয়াল কাজ তোমাকে বাইরে গিয়ে করতে হবে না। এটা যেমন একটা বেশ ভালো জিনিস। এর পাশাপাশি কেউ এমটিএস এর জব করছে বা সিএইচএসএল এর পরীক্ষা দিয়ে জব করছে, তার পাশাপাশি অন্য কোনো চাকরির প্রিপারেশন সে নিতে পারে। এরকম নেয় প্রচুর ছেলেমেয়েরা আছে যারা কিন্তু সিএইচএসএল এর পোস্ট থেকে সিজিএল এ যাবে বলে পরীক্ষা দেয়, পড়াশোনা করে। আর রয়েছে কি 24/7 শিফটেড ডিউটি থাকে লোকো পাইলটদের জন্য। দিন রাতের কোনো পরিবর্তন, মানে দিন রাতে পরিবর্তনশীল শিফট থাকবে। ধরো কোনো কারণে কোনো একটা জায়গায় গন্ডগোলে ফেসে গেছে, ট্রেন লেট, সেই লোকো পাইলটেরও লেট হবে, প্লাস যে ট্রেন ম্যানেজার তাকেও কিন্তু ট্রেনে থাকতে হবে, ওভার নাইট ডিউটি করতে হবে, এবং এগুলো কিন্তু বাধা ধরা থাকে না, ইমার্জেন্সি সিচুয়েশনে সেটা করতেই হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার বা সেকশন ইঞ্জিনিয়ারদের জন্য 24 ঘন্টা ডিউটির চাপ কিন্তু থাকে। যারা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সেকশন ইঞ্জিনিয়ার থাকে, মাঝরাতে ট্রেন লাইনচ্যুত হলেও স্পটে কিন্তু যেতে হবে, এবং কোথাও কোনো রকম ইস্যু হয়েছে মানে সাথে সাথে ফোন কল, এটা কিন্তু মানে অ্যাটেন্ড করতে হবে। এখানে অ্যাডভান্টেজ বলবো এসএসসির ক্ষেত্রে বেশি। আর অতিরিক্ত সুবিধা পাল্লায় যদি মাপঝোপ করি, সব থেকে বড় সুবিধা হচ্ছে সময়, পেইড লিভ এবং পড়াশোনার সুযোগ। হ্যাঁ, এটা কিন্তু রয়েছে। তোমার এসএসসির ক্ষেত্রে চাকরি করলে কিন্তু তুমি তোমার সুবিধা মতো লিভ বা পেইড লিভ কিন্তু তোমার আছে, তুমি সেটা পাবে। বাট রেলওয়ের ক্ষেত্রে কিছু কিছু সিচুয়েশনে, যেমন ন্যাশনাল হলিডে ছাড়া বাকি রেলওয়ে ডিপার্টমেন্টে কিন্তু কোনো ছুটি নেই, এটা একদম ডেফিনেটলি বলে দিচ্ছি। এবং রেলওয়ের ধরো আজকে স্বাধীনতা দিবস বা আজকে আমাদের দুর্গাপুজোর ছুটি নেব, এটা কিন্তু তাই বলে তো ট্রেন চলাচল বন্ধ থাকবে না, বা টিকিট কাউন্টার বন্ধ থাকবে না, বা টিটিরাও কিন্তু ছাড় পাবে না। তো এই ব্যাপারটা কিন্তু আছে। সরকারি কোয়ার্টার, মেডিকেলের সুবিধা এবং এনপিএস এর ব্যবস্থা তো এসএসসির ক্ষেত্রে আছে, বা রেলওয়েতেও ভীষণভাবে আছে। ফ্রি এবং ডিসকাউন্টেড রেলওয়ে পাস, এবং এটা প্রত্যেকেই, অনেকের একটা ভুল ধারণা বলে রাখি যে আমি রেলওয়েতে চাকরি করি মানে আমাকে টিকিট কাটতে হবে না। একটা ন্যূনতম অ্যালাউন্স কিন্তু তোমার ধরাই থাকবে, যেখানে ট্রাভেলিং অ্যালাউন্সের মধ্যে তোমাকে সেই টাকাটা কোথাও না কোথাও কেটেই নেবে। তো ভারতে ভ্রমণের সুবিধা রয়েছে, যেখানে কিন্তু এসএসসি নেই, টিকিট কাটতে হবে। এবং বিশেষ করে পাস পায়, রেলের পাস শুনে থাকবে যে রেলওয়ের কর্মী আছে তাদের পাস কিন্তু দেওয়া থাকে। এবং বাচ্চাদের জন্য রেলওয়ের স্কুল, তারপরে হচ্ছে মেডিকেলের সুবিধা, হসপিটাল, এগুলোর কিন্তু মানে ব্যবস্থা রয়েছে। সাউথ ইস্টার্ন রেলওয়ের গার্ডেন রিচে কিন্তু বিশাল বড় একটা হসপিটাল রয়েছে বলা চলে, সেখানে কিন্তু রেলওয়ের এমপ্লয়ি যারা রয়েছে তাদের ফ্যামিলির জন্য পুরোপুরি সুবিধা দেওয়া রয়েছে। রেলওয়েতে কাজের চাপ বেশি হলেও পারিবারিক সুবিধাগুলি সেই ঘাটতি পূরণ করে দেয়, এটা একটা ভালো দিক রয়েছে রেলওয়ের জন্য। নেক্সট, সেটা হচ্ছে চূড়ান্ত স্কোর বোর্ড, যেখানে তোমাদেরকে একটা জিনিস এতবার করে যে কেন বললাম, আশা করছি বুঝতে পারছো তোমরা। কেরিয়ার গ্রোথ এসএসসির ক্ষেত্রে দ্রুত হয়, রেলওয়েতে ধীরে হবে। ক্ষমতা এবং সম্মান প্রশাসনিক এবং স্টার আর অপারেশনাল থাকবে রেলওয়ের ক্ষেত্রে। বেতন হচ্ছে কি উচ্চতর বেস, আর স্থায়িত্ব বদলি সর্বভারতীয়, এখানে হচ্ছে জেনারেল, অর্থাৎ রেলওয়ের ক্ষেত্রে কিন্তু যেই জোনে তোমরা অ্যাপ্লাই করছো সেই জোনে, এই জন্য বলা হচ্ছে রেলওয়ে এখানে বিজয়ী। আর কাজের সময় নির্দিষ্ট হচ্ছে 9 থেকে 9টা 5টা তোমার ডিউটি এসএসসির ক্ষেত্রে থাকবে, তার বাইরে তোমাকে করতে হবে না। আর শিফটিং ডিউটি এবং এমার্জেন্সি সার্ভিস কিন্তু রেলওয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের ফায়ার সার্ভিস, এটাও এমার্জেন্সি সার্ভিস, মানে যখন তখন আগুন লেগেছে মানে দৌড়াতে হবে। আর এখানে কিন্তু এসএসসি জয়ী। তো আশা করছি আপাত দৃষ্টিতে এসএসসি এগিয়ে, কিন্তু আসলে সিদ্ধান্ত লুকিয়ে আছে অন্য জায়গায়, সেটা তোমার উপরে। কারণ আসল সত্য, কোনো চাকরি বাস্তব নিষ্ঠভাবে সেরা, তার খোঁজা সেটাকে তোমরা বন্ধ করো। দেখো এতক্ষণ এতগুলো কথা বললাম, জীবনে তোমাদেরকে যেটা তুমি তোমার মেন্টালিটি যেরকম, তুমি যদি প্রচুর খাটতে পারো, বা অনেকে থাকেই যে গ্রুপ ডির কথা বললাম, এমন অনেক ছেলে মেয়েরা আছে যারা কিন্তু দৌড়াতে পারবে না, তারা ওই ফিজিক্যালটা পাস করতে পারবে না, তাহলে তারা তো গ্রুপ ডির পেছনে ছুটে লাভ নেই। অনেকে আছে তাদের জন্য এমটিএসটাকে ভালো, তারা এমটিএসটাকে বেছে নেবে। আবার অনেকে খুব একটু স্পোর্টি রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো রেলওয়ের ক্ষেত্রে তারা ফোকাস করো। এবং যাদের অ্যাম্বিশিয়াস, আমি নিজেকে পুলিশ ভাবে দেখতে চাই, আমার একটা স্বপ্ন ইন্সপেক্টর, তারা সেই দিকে চেষ্টা করবে। তো সেটা তোমাকে নিজেকেই কিন্তু বেছে নিতে হবে। আর কোন পরীক্ষায় কিরকম কি ধরন, কখন কি পরীক্ষা, সেটা নিয়ে প্রচুর ভিডিওস আমরা করে দিয়েছি। এই একটা তুলনামূলক একটা আলোচনা তোমাদেরকে করে দেওয়া উচিত ছিল, পরিষ্কার করাটা, কারণ সামনে কিন্তু এসএসসি রেলওয়ে সব পরীক্ষা আসছে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে তোমাদেরকে। তোমার লক্ষ্য যদি এসএসসি হয়, অফিসিয়াল ইউনিফর্ম, কাঁধে স্টার, প্রশাসনিক রুতবা আমরা যেটাকে বলি যে ক্ষমতা যদি তুমি পছন্দ করো, নির্দিষ্ট 9টা থেকে 5টার কাজের সময় তুমি যদি চাও, ভবিষ্যতে ইউপিএসসি বা অন্য কোনো বড় পরীক্ষার প্রস্তুতি তুমি নিতে পারবে, সারা ভারতে ঘুরে কাজ করে আপত্তি যদি না থাকে এবং দ্রুত প্রমোশন তুমি যদি চাও তাহলে করতে পারো। অফিস ডেস্কে এবং ইনভেস্টিগেশন কাজে কিন্তু বাধ্যতামূলক। রেলওয়ের ক্ষেত্রে হচ্ছে পারিবারিক নিশ্চয়তা বা স্থিতিশীলতা চাও, সারা জীবন একটি নির্দিষ্ট জোনেই থাকতে পছন্দ করলে রেলওয়ে তোমার জন্য। উচ্চ বেতন উপার্জনের জন্য শিফটিং ডিউটি, চ্যালেঞ্জিং ফিল্ড ওয়ার্ক নিতে পারবে যারা লোকো পাইলট, যেমন ধরো উদাহরণ দিয়ে বললাম। পারিবারিকের জন্য নিশ্চয়তা, রেলওয়ে কোয়ার্টার, মেডিকেল ফিস এবং ট্রাভেল অ্যালাউন্সের জন্য কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটি দিচ্ছে রেলওয়ে। আর মাঠ পর্যায়ে বিশাল যন্ত্রপাতি, সরাসরি অপারেশনাল নিয়ন্ত্রণ কিন্তু উপভোগ যারা করতে চাও তারা রেলওয়ের দিকেই ফোকাস করতে পারো। তো এসএসসি এবং রেলওয়ের ক্ষেত্রে তুমি কোন পথে হাঁটবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ইচ্ছে এবং প্রসিদ্ধা বলবো আমি। তো চেষ্টা করবে তোমরা এখন আপাতত সবকিছু প্রিপারেশন ওভারঅল তোমাকে নিতে হবে যেটা হয়ে যায়। পরীক্ষা দুটি ভিন্ন কিন্তু উভয় পথই দেশ সেবার ক্ষেত্রেই কাজে লাগবে। তো তোমার শক্তি আর তোমার ইচ্ছে যে তুমি কোন দিকে এগোতে চাও, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিডিওটা। খুব সুন্দর করে ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর লাগলে একটা লাইক করতে হবে। এবার চলে আসি আমাদের বিশেষ অফারে। যারা যারা চাইছো আমাদের এই সুপার পাসের অফারটা নিতে, আমি আগে ফোন নাম্বারটা বলে রাখছি, তার কারণ পরে নাম্বারটা লিখতে পারবো না। 7557050299। কি বললাম? 7557050299। এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করবে এবং আমাদের এই যে সুপার পাস, যেখানে তুমি দেখো এতক্ষণ যে বললাম আমি এসএসসির কথা, এই যে রেলওয়ের কথা, দুটো প্রিপারেশনই তুমি এক জায়গা থেকে নিতে পারছো। শুধু এই দুটো নয়, রয়েছে তোমার ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, ইউপি বিহারের মতো এক্সাম, বা ওড়িশা মহারাষ্ট্রের মতো পরীক্ষা। এখানে তুমি পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি নোট, পিওয়াইকিউজ, মক টেস্ট এবং প্র্যাকটিস কোশ্চেন। কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে বলো? সবকিছু এক জায়গায়। এবং আবারও বলছি, প্রাইস ড্রপ হয়েছে। এখন কিন্তু 28 মার্চ থেকে তোমার 31শে মার্চ অবধি কিন্তু অফারটা থাকবে সীমিত, যেখানে কত পড়বে? 3 মাসের জন্য পড়বে 429, আর 12 মাসের জন্য কিন্তু 999। তাহলে দেরি না করে ঝটপট এই যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম 7557050299, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও। আর এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, জয়েন করেছো। ভিডিও ডেসক্রিপশনে আমার পার্সোনাল টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকলো। আর আমি তোমাদের রেগুলার জানো সিএ করাই, সেটা এসএসসি ক্লাস হোক বা রেলওয়ে, সব পরীক্ষাতেই কাজে লাগবে তোমাদের। রেগুলার ঠিক সকাল 7:30টায় কিন্তু তোমাদের আমি সিএ ক্লাস করাই এই টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে। তো সবাই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার লাইভ ক্লাসে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, টাটা।